অবাক হলাম, আমার সাথে এমনটা হতে পারে তা অভাবনীয় ছিল না। গেস্ট রুমের দিকে যেতেই দেখলাম গেস্ট রুমগুলো তালাবদ্ধ। হতাশ হয়ে সোফার রুমের দিকে পা বাড়ালাম। লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার সাথে সাথেই ইফাজের মা এসে বলল, এমন হাতির মতো শরীর নিয়ে সোফায় শুয়ে পড়লে তো সোফা বেশি দিন টিকবে না। অন্য কোথায় গিয়ে শুয়ে পড়ো। এমন কথা শুনে সাথে সাথে সোফা থেকে উঠে বসলাম। ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, এখন ফ্লোরে শুয়ে পড়লেও বলবেন কার্পেট ছিঁড়ে যাবে। কথাটা বলে সাথে সাথে কিচেনের বাইরে শুয়ে পড়লাম। বড্ড গরম, তাও সহ্য করতে হবে, কিছু তো করার নেই। মনে মনে শুধু এইটুকুই বললাম, এমন ভাগ্য যেন কারো না হয়। ফ্লোরে শুয়ে পড়তে মনে হলো কয়েক বছর আগে একটা স্মৃতি। শিউলি আমার বান্ধবী ছিল। স্কুল শেষে বাড়িতে এসে শিউলির সাথে পুতুল খেলতাম। একদিন স্কুল থেকে এসে দেখি শিউলিদের বাড়ির গেটে যেতে দেখলাম শিউলির বাবা তার মাকে মারতেছে। এটা দেখে আমি চিৎকার করে কান্না করতে থাকি। আমার কান্না শুনে মা বাড়ি থেকে দৌড়ে আসে, এসে চাচার কাছে থেকে চাচিকে আমাদের বাসায় নিয়ে আসে। সেই দিন চাচির সাথে সাথে আমিও অনেক কেঁদেছিলাম। আর চাচিকে বলেছিলাম, চাচি তুমি চলে যাও না কেন, এই পাষাণ মানুষটার কাছে কেন পড়ে পড়ে মার খাচ্ছ। চাচি আমার মাথা হাত রেখে বলেছিল, আমার যে তিনটা ছেলে মেয়ে আছে তাদের ছেড়ে আমি কোথায় যাব বল। প্রতি উত্তরে আমি বললাম, চাচি তুমি কাজ করে খাবে, এত তো তোমার চাচা নির্যাতন সহ্য করতে হবে না। এখন তো তোমার চাচা অত্যাচার সহ্য করি, তোমার চাচার কাছ থেকে গেলে সংসার ভেঙে দিলে তো পরিবার সমাজ সবাই মানসিক অত্যাচার সহ্য করতে হবে। চাচির কথাটা শুনে সেই দিন কোনো উত্তর দিতে পারিনি, কারণ আমি তো এমন পরিস্থিতিতেই পড়িনি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বজ্রপাতের শব্দে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই দেখলাম জানালাগুলো সব খোলা। দ্রুত উঠে গিয়ে জানালা বন্ধ করলাম। দেয়ালে টানিয়ে রাখা মস্ত বড় ঘড়িটার দিকে তাকাতেই দেখলাম ঘড়ির কাঁটাগুলো টিক টিক করে ঘুরছে। সময় তখন ৩টা বেজে ২৫ মিনিট। বৃষ্টির বেগ বেড়ে যেতেই আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি পড়ার শব্দ চারদিক মুখরিত। এমন বৃষ্টি দেখলে কোনো মানব না ছুঁয়ে দিতে চায়। তাই আর নিজেকে আটকে না রেখে বৃষ্টি ছুঁয়ে দিতে ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ কেউ আমাকে স্পর্শ করতেই ভয় পেয়ে গেলাম। পিছন তাকাতেই দেখলাম ইফাজ। আপনি এখানে? অন্য কাউকে আশা করেছিলে বুঝি? আমি আপনার মতো না। এটা বলে আবার বাহিরে হাত দিয়ে বৃষ্টির পানি ধরার চেষ্টা করছি। ইফাজ আমাকে হ্যাঁচকা টান দিয়ে ওর দিকে ঘুরিয়ে এক হাত দিয়ে আমার দুই গাল চেপে ধরে। তুই আমার মতো না মানে কি বোঝাতে চাচ্ছিস? আমার চোখের পানি ইফাজের হাতে পড়তেই ইফাজ আমার মুখ ছেড়ে দেয়। কিছুই বুঝতে চাইনি। তা এত রাতে আমার কাছে কেন এসেছেন স্বামীর অধিকার খাটাতে? ইভাস আর চোখে আমার দিকে তাকিয়ে উত্তর দিল, টাকা দিয়ে কিনে বিয়ে করেছি, বিয়ে না করে পতিতা নিয়ে আসতেন। সাথে সাথে ইফাত অতসীকে কয়েকটা থাপ্পড় মারে। অতসী চিৎকার করে কাঁদে না, শুধু চোখের পানি পড়ছে। চোখের পানি মুছে উত্তর দিল, বিয়ে করেছেন স্বীকার করতে পারবেন না, টাকা দিয়ে কিনেছেন এটা স্বীকার করতে পারেন। তাহলে আমাকে কেন কিনে আনলেন? পতিতা আনতে পারতেন। খুব বার বেড়েছে তোর, দেখ তোকে এখন কতটা কষ্ট সহ্য করতে হয়। কষ্ট সহ্য করতে তো হবেই, কারণ আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন। অত সে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করল না। দিন কয়েকের যে এগুলো সহ্য হয়ে গিয়েছে। ৫টার দিকে অতসী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে যায়। কিচেনে গিয়ে নাস্তা বানাতে থাকে। ৮টার আগে সকালের নাস্তা রেডি করে ফেলে। অতসী হঠাৎ করে নিচে বসে পড়ে, পাটা আর চলছেই না। কয়েকদিন যদি বাবার বাড়িতে গিয়ে থেকে আসতে পারতো তাহলে হয়তো শরীরটা একটু ভালো লাগতো। ভাবি, আপনি ফ্লোরে বসে আছেন কেন?
আপনি কি অসুস্থ? চোখ তুলে তাকিয়ে দেখলো সুমির ভাই রোহান এটা। রোহান দ্রুত জগ থেকে পানির গ্লাস নিয়ে অতসীর দিকে এগিয়ে দিল। অতসী পানিটুকু খেয়ে হাঁপাচ্ছে। রোহান অতসীর হাত ধরে টেনে উঠালো, উঠিয়ে সোফায় নিয়ে বসালো। এটা ইফাস দেখলো। রোহান ইফাসকে দেখে বলল, ভাইয়া, ভাবি এত অসুস্থ থাকলেও ভাবিকে দিয়ে কাজ করাচ্ছেন কেন? ইভাস অতসীকে উদ্দেশ্য করে বলে, কি অতসী, এখন তো মনে হয় রোহনের দেওয়া পানি খেয়ে তুমি সম্পূর্ণ সুস্থ। অতসী কতক্ষণ চুপ থেকে আস্তে আস্তে উপরে চলে গেল। অতসী রুমে যাওয়ার সাথে সাথে ইফাজ ও রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইফাজের মুখে সিগারেট ছিল। সিগারেটের ধোঁয়ায় অতসীর মুখের উপর ছেড়ে বলল, রোহনকে তোর ভাল লাগে? রোহন আপনার ভাই হয় তো কি হয়েছে? আমার থেকে তো বেশি রোহনের জলে। আপনারও তো আমার থেকে বেশি আপনার সুমির জন্য চলে। ইফাজ হঠাৎ অতসীকে জড়িয়ে ধরে, কিন্তু জড়িয়ে ধরতেই অতসীর পেটের সাইডে যন্ত্রণা অনুভব হতে থাকে। অতসী ইফাজকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। ইফা জ্বলন্ত সিগারেট চেপে ধরেছিল অতসীর পেটের সাইডে। অতসী কান্না করতে করতে বলে, আল্লাহ এই দিন আপনার বিচার করবে। আমাকে যে কষ্ট দিচ্ছেন তার থেকে হাজার গুণ কষ্ট আপনাকে পেতে হবে। ইফাস হেসে রুম থেকে চলে যায়। অতসী দৌড়ে তানিয়া বেগমের রুমে চলে যায়। মা, আপনার ছেলে আমাকে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছে। তানিয়া বেগম পানটা মুখে পুরে দিয়ে বলল, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয় না হয় তা আমাকে বলো না। তুমি যদি ভালো হতে তাহলে কি আর আমার ছেলে এমন করতো? তাছাড়া এইটুকু কষ্ট সহ্য না করতে পারলে স্বামীর সংসার করবে কি করে? মা, আপনাকেও বুঝি ইফাজের বাবা এমন জ্বলন্ত সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিল? অতসী, চিল্লাবেন না। কেন চিল্লান? কি করবি তুই? এই মহিলা সাপের মতো ফনা তুলছে। এরা সাপের থেকেও বিষাক্ত। সাপের বিষ তো তোলা যায়, এই মানুষরূপী সাপগুলো বিষ পৃথিবীর কোনো প্রান্তে গেলেও তুলতে পারবে না। অতসী রোহনকে খোঁজে বের করলো। রোহনের ফোন দিয়েই অতসীর মাকে ফোন দিল। হ্যালো মা, আমি অতসী। অপাশ থেকে অতসীর মা ভয় পেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও মা। শুধু এইটুকু বলে অতসী কল কেটে দেয়। এ বাড়িতে কেউ তাকে ফোন দিত না, তাই অতসী ভালো করে জানে। তাই তো রোহনেরকে খুঁজে বের করল। অতসী অনেক ভেবে সিদ্ধান্ত নিলেন ইফাজের সাথে থাকা সম্ভব নয়। অতসী ইফাজ কল খুঁজে রুমে যায়, কিন্তু পায় না। তারপর পুরো বাড়িতে খুঁজতে শুরু করে, কোথাও পায় না। অবশেষে ছাদে পা রাখতেই দেখলো ইফাত চা খাচ্ছে আর সুমির সাথে হেসে কথা বলছে। আমার একটা কথা ছিল, এখন সামনে থেকে যা, পরে শুনবো। ইম্পর্টেন্ট কথা ছিল, বললাম তো সামনে থেকে যা। হে, আমি সারা জীবনের জন্য সামনে থেকে চলে যেতে চাই, আমি ডিভোর্স চাই। ইভাস কথাটা শুনে অট্টহাসি দিল, চাটা সেট করে বলল, 5 লাখ টাকা দিয়ে দাও, আমি ডিভোর্স দিয়ে দিব। এত টাকা আমি পাবো কোথায়? কেন, তোমার বাবাকে বলো। আমার বাবার এত টাকা থাকলে আপনার মতো এত খারাপ একটা মানুষের হাতে আমাকে তুলে দিত না। ইফাস রেগে চিৎকার দিয়ে বলল, অতসী। অতসী আর পিছন ফিরে না তাকিয়ে দাদিমার রুমে চলে যায়। অতসী দৌড়ে গিয়ে দাদিমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। দাদিমা বেশ ভয় পেয়ে যায়, তাও অতসীকে কিছু বলে না। কান্না করুক, কান্না করলে নিজেকে অনেকটা হালকা লাগবে। কিছুক্ষণ পর অতসী শাড়িটা সাইড থেকে সরিয়ে দাদিমাকে দেখায়। দাদিমা পোড়া দাগটা দেখে আঁতকে উঠে, ফর্সা শরীরে দাগটা যে স্পষ্ট দেখা যাচ্ছে। ইফাস তোকে এভাবে আঘাত করেছে? অতসী মাথা নাড়িয়ে মুখ আঁচল গুজে কান্না শুরু করে দেয়। হাবিবা বেগম অতসীর চোখে পানি মুছে দিয়ে বলো, কাঁদিস না রে বোন, ধৈর্য ধর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে, বিশ্ববাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ প্রতিযোগিতা করো।
সূরা আলে ইমরান আয়াত নং 200। দাদিমা, মানুষ এত পাষাণ কিভাবে হতে পারে? তোর শাশুড়ি তানিয়া এ থেকে জঘন্য মানুষ আর হতে পারে না। খুব লোভী মানুষ। আমার নামে আমার বাবা ৫ তলা একটি বাড়ি লিখে দিয়েছে। এই বাড়িটার জন্য শুধু আমার সাথে ভালো ব্যবহার করছে, নয়তো কবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। কদিন আমাকে বিভিন্নভাবে বাড়িটা লিখিয়ে নিতে চেয়েছে, কিন্তু আমি দেইনি। দাদিমা, তোমার সাথেও উনি এমন করে? যদি সুযোগ পেত তাহলে করত। আমার নাতনিদের জন্য পারে না। এই মেয়েকে বিয়ে করার সময় পই পই করে তোর শ্বশুরকে বারণ করেছিলাম, কিন্তু তোর শ্বশুর আমার কথা শুনেনি। বাবা কি ভালোবেসে বিয়ে করেছেন? না, আমার ছেলে ইমরুল বড্ড ভালো ছেলে ছিল। হঠাৎ তানিয়ার বড় বোন ইয়াসমিনকে দেখে ভালো লাগে। যখন ইয়াসমিনের প্রেমের প্রস্তাব দেয় তখন ইয়াসমিন রাজি হয়ে যায়। তো শ্বশুরের সময় ইয়াসমিন খুব স্টাইলিশ মেয়ে ছিল। ও সব সময় সেজেগুজে থাকতো। কখনো ঠোঁটে লিপস্টিক, হাতে একগুচ্ছ চুড়ি ছাড়া দেখেইনি। ইয়াসমিনের বাবা ছিল এই এলাকার চেয়ারম্যান। আমি যখন বিয়ের প্রস্তাব নিয়ে ইয়াসমিনদের বাবার কাছে যাই, উনি সরাসরি না করে দেয়। ইমরুলের কাছে উনি মেয়ে বিয়ে দিবে না। তখন তোর দাদা শ্বশুর মারা গিয়েছিল। আমাদের ফ্যামিলি ক্রাইসিস চলছিল। আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার ১ সপ্তাহের মধ্যে ইয়াসমিনকে তোর নানা শ্বশুর বিয়ে দিয়ে দেয়। এতে ইমরুল ক্ষিপ্ত হয়ে বলেছিল, আমি এই চেয়ারম্যানের ৩ মেয়ে থেকে ১ মেয়েকে বিয়ে করবই। তানিয়া আগে থেকে ইমরুলকে পছন্দ করত। তাই ইয়াসমিন বিয়ের কয়েকদিনের মধ্যে ইমরুলের তানিয়াকে বিয়ে করে ফেলে। কিন্তু তানিয়ার সাথে বনিতা কখনোই ভালো না ইমরুলের। সবসময় মানসিক অশান্তিতে রাখতো ইমরুলকে। হঠাৎ একদিন আমার ইমরুল আমাদের ছেড়ে কোথায় চলে গেল তা আর কখনোই কেউ খুঁজে পেল না। দেখতো, একদিন আমাদের চলার মতো টাকা পর্যন্ত ছিল না। তখন আমরা খুব সুখে ছিলাম। যখনই টাকা পয়সা হাতে আসতে শুরু করলো, সংসারটা ও চমার অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেল। হাবিবা বেগম কথাগুলো বলে কাঁদছে। অতসী খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। কিছুক্ষণ চুপ থেকে বলল, দাদিমা, আমাকে বাবার ছবি দেখাতে পারবে? কেন পারবো না? তুই বস, আমি ছবি নিয়ে আসছি। অতসীকে বসিয়ে খাটের নিচ থেকে একটা সুটকেস বের করে। উপরে খুব ময়লা জমে আছে। অতসী উঠে গিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিল। হাবিবা বেগম চাবির গোছা বের করে চাবি দিয়ে সুটকেস খুলল। অতসীকে বের করে একটা অ্যালবাম দিল। প্রথম পাতা খুলতেই দাদিমা বলল, এটা তো দাদা শ্বশুর। অতসী হেসে বলল, বেশ মানিয়েছে তোমাদের দুজনকে, খুব সুন্দর কাপল পিক তুলেছ। কিন্তু ছবিটা সাদা কালো। হাবিবা বেগম হাসি দিয়ে পড়ে পাতা উল্টিয়ে বলল, এই হলো তোর শ্বশুর। অতসী মন দিয়ে দেখলো, খুব স্মার্ট উনি। একটা প্যান্ট পরা, তাও আবার অনেক লুজ, কিন্তু টাকনোর উপরে, মাথায় টুপি দেওয়া। অতসী হাসি দিয়ে বলল, অনেক আগের ছবি, তাই না দাদিমা? তাও এটা রঙিন। হাবিবা বেগম আরেকটা পাতা উল্টে একটি মেয়ের ছবি বের করে দেখালো। এটা হলো ইয়াসমিন। অতসী ছবিটা দেখে থমকে যায়। উনি দেখতে অনেক সুন্দর। ছবিটার উপর হাত বুলিয়ে অতসী জিজ্ঞেস করে, আচ্ছা দাদিমা, এখন ইয়াসমিন আন্টি কোথায়? ওনাকে তো একবারও আসতে দেখলাম না। ইয়াসমিনের বিয়ে ৬ মাস পরই অন্তঃসত্ত্বা অবস্থায় আগুনে পুড়ে মারা গিয়েছে। নতুন বউ? কোথায় গো তুমি? সারা বাড়ি খুঁজে আসলাম। রানুকে দেখে অতসী উঠে গিয়ে জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? তোমার মা এসেছে। অতসী এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে যায়। অতসী তার মাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করে। মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। কি হয়েছে আগে বলতো? আমি এখানে থাকলে ওরা আমাকে বাঁচতে দিবে না মা। অতসী, কি হয়েছে খুলে বলবি তো? তানিয়া বেগম হাসি দিয়ে এসে বলল, বুঝেনি তো, আজকাল ছেলে মেয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, এর জন্য অতসী এরকম করছে।
মা আমি চলে যাব বললাম তো। অতসী বস এখানে। শুনেন আপা, আপনার মেয়েকে একটু বোঝান, স্বামী স্ত্রীর মধ্যে এমন একটু একটু কথা কাটাকাটি হয়ই, তাই বলে কি চলে যেতে হবে নাকি? এইটুকু বলে তানিয়া বেগম চলে গেল। অতসীর মা অতসীকে টেনে এনে সোফায় বসালো। তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করল, রিফাজের সাথে কি রাগারাগি হয়েছে? মা, রাগ তো সবার সাথে করা যায় না। তাহলে কি ইফাজ বকা দিয়েছে? মা শুনো, আমি এত কিছু বলতে পারবো না। আমি এই সংসার করতে চাই না। আমার ডিভোর্স লাগবে। অতসী, মা জোরে চিৎকার কেন করছো? তুই জানিস তো তোর বাবা অসুস্থ। তোর কি আমি এখানে এদের অত্যাচার পাচে মারবো নাকি? কত কষ্ট করে বিয়েটা দিয়েছি, বিয়ের কয়েকদিন পার না হতেই ডিভোর্স কেন বলছিস? মা, অতসী শাড়ির সাইড সরিয়ে পড়ে ফেলা জায়গাটা দেখালো। মা, এটা দেখেও তুমি বলবে এখানে থাকার জন্য? অতসীর মা সাথে সাথে ইফাজকে ডেকে সামনে আনে। ইফাজ, আমার মেয়েটা খুব আদর করে বড় করেছি, তুমি এটা কি করেছো? ইফাজ কোনো উত্তর দিচ্ছে না, মাথা নিচ করে দাঁড়িয়ে আছে। উত্তর দিচ্ছ না কেন? আমার পায়ে ধরে আমার মেয়েকে বিয়ে করছো, এতটা অত্যাচার করে জানলে তোমার হাতে কখনোই মেয়েকে তুলে দিতাম না। আসলে মা আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। শেষবারের মতো মাফ করে দিন, আর কখনোই এমন হবে না। ইফাজকে অতসীর মা অনেক কথা বলল। ইফাজ এমন ভাবে ক্ষমা চাচ্ছে, ক্ষমা না করে ও কোনো উপায় নেই। অতসীকে সামনে নিয়ে অতসীর মা বসে আছে। মারে, জন্ম মৃত্যু বিয়ে জীবন একবারই হয়। এই সংসারটা ভেঙে গেলে কলঙ্কটা তোর গায়ে মাখবে। ইফাত ছেলে মানুষ, সে আবার বিয়ে করে নিবে। কিন্তু তোর যদি বিয়ে হয়, তাও সারা জীবন শুনতে হবে তো আগে বিয়ে হয়েছে। আর সমাজের মানুষই বা কি বলবে? তুই একটু মানিয়ে নে মা। মা আমি আর তো বিয়ে করব না, লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, তোমাদের অনেক সুখে রাখবো। দেখো, আমি জীবনে কখনো বিয়ে করব না। নিয়ে যাও না মা তোমাদের সাথে। অতসী, বিয়েটা ছেলে খেলা না, নিজেকে ওদের সাথে মানিয়ে নে। মা, তুমি এমন ভাবে কি করে বলতে পারো আমি এখানে ভালো নেই? আচ্ছা, এভাবে এবারই শেষবার। এরপর যদি ইফাস কিছু করে তাহলে আমি নিজেই তোকে বাসায় নিয়ে যাব। অতসী মায়ের সাথে আর কোনো কথা বলল না, দৌড়ে ছাদে চলে যায়। ছাদের এক কোণে বসে বসে কাঁদছে, বেশ যন্ত্রণা করছে পোড়া জায়গাটাতে। অতসী বসে বসে গাছের পাতা একটা একটা করে ছিঁড়ছে, সব রাগ যেন এই গাছগুলোর উপর ঝরছে। হঠাৎ বাতাস আসতেই চুলগুলো খুলে উঠতে শুরু করলো। হাত খোপা করা ছিল, তাই সহজেই চুলগুলো খুলে গেল। আস্তে আস্তে বাতাসের বেগ বাড়তে থাকে। অবাধ্য চুলগুলো হুমড়ি খেয়ে এসে মুখের উপরে পড়ছে। চুলগুলো সরানো ব্যর্থ চেষ্টা অতসী করছে না, সরান কি বা কি হবে? আবার তো অবাধ্য হয়ে মুখের উপরই এসে পড়বে। অবাধ্য চুলগুলোর মতো নিজের জীবনটাও হয়ে গেছে। বারবার ইফাস নামক কালো অধ্যায় থেকে বের হতে চাইলেও ও বের হতে পারছি না। বৃষ্টির ছোঁয়া কল্পনার শুধু ছিঁড়ে বেরিয়ে আসলো অতসী। বৃষ্টি হচ্ছে, নিজের দেহে পড়ে যাওয়ার যন্ত্রণা, মনের বিশাল ক্ষত হওয়ার যন্ত্রণা, চোখের অবাধ পানি সব বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে গেছে। অতসী উঠে নিচের দিকে তাকালো, মাটি ভেজা গন্ধে চারপাশ ভরে গেছে। অতসী বেশ বৃষ্টি পছন্দ। তখন বাবা বাসায় ছিল, তখন বৃষ্টি আসলেই রান্না করতে খুব ইচ্ছে করত। যদিও এত ভালো রান্না করতে পারতো না, তাও তিন বোন মিলে মজা করে রান্না করত। খেতেই যেমনই হোক রান্না করতে ভালো লাগবে। কিন্তু এগুলো সবই এখন স্মৃতি। নির্দিষ্ট একটা বয়সে মেয়েরা হয়তো বাবা মায়ের কাছে বোঝা হয়ে যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমনটা মনে হওয়া কি কাম্য নয়? নিজেকে নিজের প্রশ্ন করে আকাশের দিকে তাকিয়ে নিচে বসে পড়ে। পাশে একটা চেয়ার ছিল, চেয়ারে মাথা ঠেকিয়ে অতসী চোখ বন্ধ করে আছে। বৃষ্টি ছেড়েছে, প্রায় ১ ঘন্টা হয়ে গেছে, এখনো রান্না বসানো হয়নি। বাসায় এত মেহমান,
কারো কি কোনো কাণ্ডজ্ঞান নেই? রেনুকে ডেকে কথাগুলো শুনিয়ে দিল তানিয়া বেগম। আপনি যে নিষেধ করেছেন আমাকে রান্না না করার জন্য, নতুন বউকে বলেছিলেন রান্না করার জন্য। তাহলে মহারানী এখন কোথায়? আমি খুঁজেছি, পাই নাই কোথাও। এখন আপনি খুঁজে দেখেন। ও রুমে গিয়ে দেখে পরে ঘুমাচ্ছে হয়তো মহারানী। গিয়েছিলাম সুমি আপা আর ইফাত দাদাভাই ছাড়া আর কেউ নেই। কি বলছিস, মরে ঠরে গেল নাকি? এই বাড়িতে মরলে আবার ঝামেলা, কেস টেস হবে, পুলিশ এসে জেরা করবে, আপদ একটা। আজকে মানিয়ে গেলেও শান্তি পেতাম। এগুলো বলতে বলতে তানিয়া বেগম ইফাতের রুমের দিকে ছুটে গেল। রেনু চুপটি করে দাঁড়িয়ে আছে। এই মহিলার ভিতরে কি মানুষত্ব নেই? বারবার প্রশ্ন যাচ্ছে মনে। মেয়েটা মরে গেলে কিছু যায় আসে, কিন্তু থানায় নিয়ে যত ভয়, এদের কি মৃত্যু হবে না নাকি কখনো? রানু খুব ভয় পেয়ে গেল, মেয়েটা কোথায় গেল? খুঁজে না পাওয়া অবধি শান্তি হবে না তার। তানিয়া বেগম রুমে ঢুকতেই দেখে সুমি ইফাজের হাত ধরে বসে বসে মুভি দেখছে। তানিয়া বেগমকে দেখে সুমি রিয়াকশন ছিল, যদি পারতো তাহলে তানিয়া বেগমকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিত। কত নত করে ইফাজকে নিজের করে পেয়েছিল, এই মহিলাটা এসে এখন দেবে সব মাটি করে। তানিয়া বেগম সুমির দিকে কিছুক্ষণ তাকিয়ে ইফাজকে বলে, তোর বউ কোথায় জানিস? ইফাজ উত্তর দেওয়ার আগে সুমি উত্তর দিল, তোর বউ কেমন শব্দ খুকি? মেয়েটার একটা নাম তো আছে, ওইটা বলে ডাকতে পারো। ইফাজ খুব শান্তভাবে উত্তর দিল, হবে হয়তো কোথাও। রানু তো খুঁজলো, পায়নি কোথাও। এবার ইফাজ সুমির হাত জোর ছাড়িয়ে নিয়ে খুঁজতে চলে যায়। ইফাজ সব জায়গায় খুঁজে ছাদে যায়, কিন্তু ছাদেও পায় না। না পেয়ে চলে আসতে যাবে, ঠিক তখনই চোখ যায় সাইডের চেয়ারের দিকে। ইফাজ দৌড়ে গিয়ে অতসীকে ধরেই অতসী নিচে পড়ে যায়। ইফাজের সাথে সাথে তানিয়া বেগমও ছাদে এসেছে। অতসীকে এভাবে পড়ে যেতে দেখে তানিয়া বেগম বলল, ইফাজ মেয়েটা মরে গেল নাকি? মরে গেলে লাশ বাগানে পুঁতে ফেল। কথাটা শুনে ইফাজ জোরে চিৎকার করে বলল, স্টপ মা, কি আবোল তাবোল বকছো? ইফাজ আতসীকে কোলে তুলে নেয়, দ্রুত রুমে নিয়ে গিয়ে বেডে শুয়ে দেয়। ইফাজ অতসীর শরীর ভেজা, তো গায়ে ময়লা ও লেগে আছে। এই বেডে কাবারটা নষ্ট হয়ে যাবে ইফাজ। এইবার ইফাজ বেশ রেগে বলল, একটা মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়েছে আর তুমি ভাবছো বেড কাবার নষ্ট হয়ে যাবে? ইফাজের এমন ব্যবহার দেখে তানিয়া বেগম রেগে রুম থেকে বের হয়ে যায়। মুখ ভালো করে পানি ছিটাতেই অতসী জ্ঞান ফিরে আসলো। অতসী জ্ঞান ফিরে আসতেই উঠে বসার চেষ্টা করে। চোখ খুলে চারপাশ চোখ ভুলাতে দেখে কেউ নেই। একটু নড়ে চড়ে শুতেই শরীরে প্রচন্ড জ্বর অনুভব হলো। নিজের দিকে তাকাতেই দেখলো ড্রেস চেঞ্জ করা ব্লু কালারের একটা শাড়ি শরীরে পেঁচিয়ে রেখে চলে গেছে কেউ। টেবিলের ওপর ঔষধ রাখলাম, ইচ্ছে হলে খেয়ে নিও। অতসী ইফাজের দিকে তাকিয়ে বলে, আমার ড্রেস চেঞ্জ করেছে কে? ইফাজ কিছু একটা ভেবে উত্তর দিল, বউ যেহেতু আমার, মানুষকে তো আর হতে দিব না। আর সরি, আমি শাড়ি পরাতে পারি না, তাই শুধু পেঁচিয়ে দিলাম। আমাকে উঠিয়ে আনলেন কেন? আর এত কদরই বা করছেন কেন? সেই উত্তর তোমাকে দেওয়ার প্রয়োজন মনে করি না। অযথা কথা বলে ফালতু সময় নষ্ট করতে চাই না। সেই হ্যালো, কি বললে তুমি? আপনি যেটা বলেছেন সেটাই। আমি কি বলেছি মনে করে দেখুন। বড্ড বেয়াদব মেয়ে তুমি, ছেড়ে দিন। আদবে ভরপুর কাউকে বিয়ে করবেন। এই শোনো, তোমার সাথে কথা বলার সময় আমার নেই। আমারও কোনো ইন্টারেস্ট নেই। নিজেকে আয়নায় দেখেছো? আপনি এতদিন বলেননি তো, তাই দেখিনি। ইলফাজ আর কোনো কথা বলল না। কপালে কয়েকটা ভাঁজ ফেলে অতসী থেকে বিরক্ত নিয়ে তাকিয়ে চলে গেল। নতুন বউ ডাকতে শুনে চোখ মেলে তাকালো অতসী। রানুকে দেখে মুখে হাসি ফুটল তার।
কেমন লাগছে এখন? এই তো ভালো। আমাকে একটা হেল্প করবে তো? রানু বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি? বলে ফেল। ওই আলমারিতে দেখো আমার একটা থ্রি পিস আছে, হোয়াইট কালার, একটু বের করে দিবা? রানু ছটপট গিয়ে আলমারি থেকে জামাটা বের করে আনলো। অতসী রানুর হেল্প নিয়ে জামাটা পরে ফেললো। রানু অতসীকে বসিয়ে চুলগুলো ভালো করে মুছে দিয়ে চলে গেল। উফ, শাড়িতে কেমন অস্থির লাগলো। কয়েকদিন শাড়ির মধ্যে পা লেগে পড়ে গিয়েছিলাম। আগে কখনোই শাড়ি পরে এতটা টাইম থাকিনি, তাই হয়তো এমন হয়েছে। রানু হাতে একটা প্লেট নিয়ে রুমে ঢুকলো। হাতে খাবারের প্লেট দেখে অতসী বলল, আমাকে ভর্তা করে দিতে পারবে রানু? কি ভর্তা খাবা বলে ফেলো। ভর্তা বানাতে আমি প্রস্তুত রানীমা। কথাটা বলেই রানু হাসি দেয়। অতসী ভুরু কুঁচকে আর চোখ তাকিয়ে বলল, এটা কি বললে? দেখো না খালাম্মা তোমাকে মহারানী ডাকে, রাগ করে। আর আমি রানী বলে সম্বোধন করলাম ভালোবেসে। তুমি তো আমার কাছে রানীর মতোই। এ বাসায় কেউ আমারে যথার্থ সম্মান দিল, ওইটা তুমি। এখন বলে ফেলো কিসের ভর্তা খাবে? শুটকি মাছের ভর্তা আর কালো জিরা, আর ফ্রিজে যে মাছ আছে তার ভর্তা করে নিয়ে আনো তুমি। তুমি 10টা মিনিট বসো, আমি করে আনছি। অতসী জ্বর হলেই এই ভর্তাগুলো বানিয়ে খাওয়াতো মা। বেশিক্ষণ পর ভাবি আসবো। রোহানাকে দেখে মনটা ভার হয়ে যায়। ইফাস এখন রুমে ঢুকে দেখতে পারলে তো আবার কোনো ঝামেলা পাকিয়ে বসে, কে জানে। তাও মুখে কৃত্রিম হাসি টেনে বলল, আসুন, কেমন আছেন এখন? এই আলহামদুলিল্লাহ ভালো। রাতে খেয়েছেন? এই তো খাবার চলে এসেছে, এখন খাবো। রানু হাতে ভর্তা নিয়ে হাজির। ঝটপট ভর্তা নিয়ে ভাত মাখিয়ে অতসীকে খাইয়ে দিতে থাকে। কি সুন্দর লাগছে মেয়েটাকে, ফর্সা মুখে, নাকের ওপর ফুল জল জল করছে, চুলগুলো ছেড়ে রাখায় মুখের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিয়েছে। এত সুন্দর একটা মেয়েকে কিভাবে তা এত অত্যাচার করে, তাও মেয়েটা মুখ বুজে সহ্য করে। রোহান কথা বলছে আর অতসীকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হঠাৎ ইফাস রুমে ঢুকলো। রোহান কথা বলতে অতসী হেসে হেসে উত্তর দিচ্ছে। ইফাস বিদ্যুৎ গতিতে অতসীর প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে অতসী মুখ চেপে ধরে।